গল্পের শুরুতেই কয়েকটা বন্দুকের উপর কেউ একজনকে জাদু করতে দেখা যায়, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছিল না। সময়টা তখন 2021। রেল স্টেশনে আমরা মিথ নামের একটা ছেলেকে দেখতে পাই। ফোনে সে কাউকে মেসেজ করছিল। আসলে একজন এন্টিক কালেক্টর তাকে মেসেজ করছিল। মিথের কাছে বেশ কিছু পুরাতন জিনিস আছে, আর সেগুলো কেনার জন্যই এই লোকটা তার বাড়িতে এসেছে। মেসেজ পেয়ে সে দ্রুত বাড়িতে চলে আসে। আমরা দেখতে পাই তার বাড়িটা অনেক পুরাতন। আসলে সে এটা উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। মিথ কালেক্টরকে এক এক করে বিভিন্ন জিনিস দেখাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে সে একটা বক্স নিয়ে এসে তাকে একটা পুরাতন বন্দুক দেখায় আর বলে এটা তার পারিবারিক সম্পত্তি। বহু বছর ধরে এটা তার পরিবারের কাছেই আছে। মিথ বলে তার দাদা থাইল্যান্ডের প্রথম ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ছিলেন, আর ইংরেজরা দাদাকে এটা উপহার দিয়েছিল। তাই নিঃসন্দেহে এটা থাইল্যান্ডের একটা ঐতিহাসিক বন্দুক। কিন্তু লোকটা মিথের কথা শুনে এগুলো বিশ্বাস করে না। তাই সে তখন তার দাদার একটা ছবি দেখায়, আর সেই ছবিতে তার দাদা আর তার দাদির পাশেই এই বক্সটা ছিল। এটা দেখে তখন কালেক্টর তার কথা বিশ্বাস করে। কালেক্টর তখন এই বন্দুকটার দাম বলে 15 লক্ষ টাকা। কিন্তু মিথ আশা করেনি যে সে এত টাকা পাবে, তাই সে একটু ঘাবড়ে যায়। আর কালেক্টরকে বলে, ঠিক আছে, আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনাকে জানাবো। কালেক্টর তখন বলে, তোমার মাকে বলবে আমি এটার জন্য সর্বোচ্চ 18 লাখ পর্যন্ত দিতে পারবো। পরের দৃশ্যে যাওয়ার আগে চলুন ঘুরে আসি মায়াজাল থেকে। পবিত্র রমাদানে বাংলা ভাষায় 10 মিলিয়ন প্লাস তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে 52টি মাস্টার ক্লাসে 100 ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন, কমপ্লিট এআই ইন্টিগ্রেশন, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তো বিস্তারিত জানতে ঢু মেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে। এরপর আমরা দেখতে পাই মিথ একটা কবরস্থানে এসে তার মায়ের সাথে কথা বলছে। আসলে তার অনেক বছর আগেই তার মা মারা গেছে। মিথ তার মায়ের কবরের সামনে এসে বলে, এই বন্দুকটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনতে পারবো। তাই যদি তুমি এতে রাজি থাকো তাহলে আমাকে একটা সিগন্যাল দাও। আর ঠিক সেই সময় গির্জার ঘন্টা বেজে ওঠে। আর এটা দেখে মিথ ভাবে তার মা তাকে পিস্তলটা বিক্রি করার অনুমতি দিয়ে দিয়েছে। সে পিস্তল হাতে গির্জার বাইরে আসতেই হঠাৎ সূর্যগ্রহণ হয়। চারপাশে মেঘ অন্ধকার হয়ে আসে। মিথ খেয়াল করে তার বক্সের ভেতর আলো জ্বলে উঠেছে। বক্স খুলে সে দেখতে পায় পিস্তলটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। সে পেছনে ফিরতে দেখে সেখানে অন্য একটা দৃশ্য। কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর ঠিক তখনই সেই বন্দুকটা ভুল করে ফায়ার করে ফেলে। আর সাথে সাথে মিথ বর্তমান সময় থেকে 177 বছর পেছনে চলে যায়। সে যে গির্জার সামনে সে দাঁড়িয়েছিল সেটা কেবলমাত্র বানানোর কাজ শুরু হয়েছে। আসলে সে টাইম ট্রাভেল করে 1844 সালে চলে এসেছে। মিথ ভাবে বন্দুকটা আবারও ফায়ার করলে হয়তো সে বর্তমানে ফিরে আসতে পারবে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও সে বর্তমানে ফিরে আসতে পারে না। তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। ভয়তে সে সামনের দিকে দৌড়াতে থাকে। কিছু দূর এসে সে দেখতে পায় তার সামনে একটা বিশাল নদী। কিন্তু এখানে বর্তমান সময়ের মতো উন্নত জাহাজগুলো ছিল না। তার বদলে মানুষেরা সাধারণ বৈঠা দিয়েই নৌকা চালাচ্ছিল। এরপর সেই নদীর পাশে একটা গির্জা দেখানো হয়। এই গির্জার মধ্যে আমরা জাইসন নামের একটা মেয়েকে দেখতে পাই। সে গির্জার ভেতরে বসে নিউজ পেপার পড়ে ফাদারকে শোনাচ্ছিল। পেপারে লেখা ছিল, ইংল্যান্ডের রাজা আপনাদের গ্রামে একটা যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, আর জাহাজটা সামান্য কিছু টাকা দিয়ে তাদের রাজা কিনতে পারবে। জাইসন যখন এসব কিছু পড়ছিল তখন ফাদার খুব মন দিয়ে একটা বক্স খোলার চেষ্টা করছিল। বক্স খুলে তার ভেতরে ফাদার একটা ডায়েরি খুঁজে পায়, কিন্তু সেই ডায়েরির ভেতরে লেখাগুলো ফাদার কিছুতেই বুঝে উঠতে পারছিল না। তখন ফাদার জাইসনকে ডায়েরিটা পড়তে বলে, কারণ সে অনেক ভাষা পড়তে পারত। জাইসন ডায়েরিটা পড়তে শুরু করলে দেখে সেখানে লেখা ছিল, আমার নাম কেসন, আমি একজন আর্কিওলজির স্টুডেন্ট, আর আমি টাইম ট্রাভেল করে 2018 সাল থেকে 1670 খ্রিস্টাব্দে চলে এসেছি। আর আমি যার বডিতে আছি তার নাম লেডি কারাগেট। সে বিবাহিত এবং অনেক সুন্দর। এতটুকু শুনে ফাদার জাইসনকে বক্সটা দিয়ে বলে, তুমি বাকি ডায়েরিগুলো পড়ে দেখো, ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, তাই সবটা পড়ে আমাকে খুলে বলবে। তো এরপর আমরা বো নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তখন ফ্লোরে শুয়ে ঘুমাচ্ছিল, আর ঘুমের মধ্যেই বো জাইসনের মতো একটা সুন্দরী মেয়েকে ডায়েরি লিখতে দেখে, যার নাম লেডি কারাগেট। বো ডায়েরির কাছে গিয়ে সেটা পড়তে গেলেই কারাগেট সেটা বন্ধ করে উঠে চলে যায়। সাথে সাথেই বইয়ের ঘুম ভেঙে যায়। কি একটু অবাক লাগছে? সব রহস্য আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। বো এই একই স্বপ্ন অনেক বছর ধরে দেখে আসছে, আর সে এই স্বপ্নে দেখা মেয়েটাকে এক প্রকার ভালোই বেসে ফেলেছে। সে লেডি কারাগেটের ছবি পর্যন্ত এঁকে রেখেছে নিজের রুমে। বো যখন আরও একটা ছবি আঁকছিল তখন তার মা তাকে রুমের বাইরে থেকে ডাক দেয়, আর আমরা তখন জানতে পারি বইয়ের বিয়ে বেশ আগে থেকেই ঠিক হয়ে আছে। এটা অনেক আগের সময়ের গল্প, তাই তখনকার রীতিমতে যদি বউ এই মেয়েকে বিয়ে না করে তাহলে সে অথবা ওই মেয়ের যে কোনো একজন মারা যাবে। তাই যে করেই হোক তাদের দুজনকে বিয়ে করতেই হবে। কিন্তু বউ তো মনে মনে লেডি কারাগেটকে পছন্দ করে, তাই সে তার সাথে বিয়ে হওয়া মেয়েটার সাথে দেখা করতে চায়নি। আর এটা নিয়েই তার মা কান্নাকাটি শুরু করে
দেয়। মায়ের এমন কান্নাকাটি দেখে বাধ্য হয়ে বউ রাজি হয়ে যায়, আর সাথে সাথেই তার মা চোখের পানি মুছে হেসে দেয়। তো এরপর দেখা যায় বউ তার পরিবার নিয়ে মেয়েদের বাড়িতে এসেছে দেখা করার জন্য। আসলে বউ যেই বাড়িতে এসেছে সেটা জাইসনের বাড়ি, আর তার সামনে জাইসনের বাবাই বসে আছে। সে ওই সময়কার সেনাপ্রধান ছিল। জাইসনের বাবা বলে, আমার মেয়ে তো এই মুহূর্তে বাড়িতে নেই, সে গির্জায় গিয়েছে পড়াশোনা করতে, তাই আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন। কিন্তু বউ তখন বলতে শুরু করে, আসলে 4 বছর আগে আমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি কাজে ব্যস্ত থাকার কারণে তার সাথে দেখা করতে পারিনি। কিন্তু আসলে আমি এই বিয়েটা করতে চাই না। এটা শুনে বউয়ের বাবা মা এক প্রকার শকে চলে যায়। এরপর বউকে দেখা যায় এনগেজমেন্ট ভেঙে দিয়ে সে খুশিতে গ্রামের একটা মঞ্চনাটক দেখতে এসেছে। আর সেখানে জাইসন আর তার কেয়ারটেকার পিও ছিল। পি তো নাটক দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু জাইসনের কাছে নাটকটা একদমই মজার বলে মনে হয়নি, তাই তারা এটা নিয়েই কথা বলছিল। এমন সময় পেছন থেকে বউ বলে ওঠে, তোমরা চুপ করে থাকো, তোমাদের জন্য তো ঠিকমতো নাটকটাও দেখতে পারছি না। পেছন থেকে এমন কথা শুনে জাইসন পিকে বলে, তাকে বলে দাও সে যেন তার কানে হাত দিয়ে বসে থাকে। কিন্তু বউ কম যায় না, সে উল্টে বলে, তার থেকে ভালো হয় আপনি আপনার পাশের মেয়েটাকে বলুন মুখে হাত দিয়ে বসে থাকতে। জাইসন সেনাপ্রধানের মেয়ে থাকায় সে একটু অবাক হয়, তাকে এরকম কথা বলার স্পর্ধা কার হতে পারে, তাই সে রাগ হয়ে পেছনের দিকে ফিরে তাকায়। কিন্তু জাইসনকে দেখে বউ অবাক হয়ে যায়, কারণ সে গত 10 বছর ধরে যেই মেয়েটাকে স্বপ্নে দেখে আসছে সে তার সামনেই বসে রয়েছে। এরপর জাইসন পিকে নিয়ে সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে, কিন্তু বউ তাদের পেছন পেছনে সে তাদেরকে থামিয়ে জাইসনকে বলে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি? কিন্তু জাইসন তাকে কিছু একটা ভুলভাল নাম বলে দেয়। এটা শুনে বউ বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে, তাই বউ বলে, সমস্যা নেই, আমি যে করেই হোক খুঁজে বের করব। তখন পি এগিয়ে এসে বলে, কোনো লাভ নেই, তার বিয়ে ঠিক হয়ে গেছে, আর সেই শহরের সেনাপতির মেয়ে, তাই তাকে ডিস্টার্ব করার কথা ভুলেও চিন্তা করো না। বউ এটা শুনে বলে, তোমার নাম কি জাইসন? এটা শুনে তারা দুজনেই চমকে যায়। বউ তখন বলে, আমার নাম বউ, আর আমি তোমার ফিয়ন্সি। সকালে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি আসলে আমাদের বিয়েটা ভাঙার জন্য গিয়েছিলাম। কিন্তু তোমার বাবা এটা শুনে অনেক রাগ করে আমাকে বলেছিল, যদি বিয়ে ভাঙার কারণে তুমি মারা যাও তাহলে তার জন্য আমি দায়ী থাকবো। অবশেষে এটা নিয়ে তোমার আর আমার পরিবারের মধ্যে ঝগড়া হয়, আর আমাদের বিয়েটা ভেঙে যায়। বিয়ে ভেঙে গেছে এটা শুনে জাইসন বেশ খুশি হয়, আর সে বলে, আপনি একজন ইঞ্জিনিয়ার, বহু বছর ধরে আপনি অনেক কিছুই নির্মাণ করে আসছেন, কিন্তু তারপরেও উপরওয়ালা আপনার সহায় হলো না। এটা বলেই জাইসন সেখান থেকে চলে যায়। এমন একটা ধাক্কা খেয়ে বোরাতে তার চাচার কাছে আসে, যে কিনা কালো জাদু করত। সে তার চাচাকে বলে, আমাকে এমন কিছু একটা দিন যার মাধ্যমে আমি জাইসনকে ফিরে পাবো। তখন তার চাচা তার সামনে বেশ কিছু জাদুর জিনিস বের করে দেয়। এর মধ্যে বউ একটা বই তুলে নেয়, কিন্তু তার চাচা সেটা তার হাত থেকে কেড়ে নিয়ে বলে, এটা তোমার কাজের জিনিস না, এটা অনেক ভয়ানক একটা জাদু, এর মাধ্যমে যে কোনো খারাপ মানুষকে মেরে ফেলা যায়। তখন বউ বলে, আমি 4 বছর পেছনে ফিরে যেতে চাই, আর আমাদের বিয়ের প্রস্তাব আসার সাথে সাথে আমি জাইসনকে বিয়ে করে ফেলতে চাই, যাতে জীবনে এই ভুল আর কখনো না হয়। কিন্তু তার কথা শুনে তার চাচা বলে, তোমাকে 4 বছর পেছনে ফিরে যেতে হবে না, তুমি যদি তোমার হৃদয় দিয়ে চেষ্টা করো তাহলে এখনো তাকে ফিরে পেতে পারো। আর এরপর থেকেই শুরু হয় বউয়ের জাইসনকে পটানোর মিশন। পরদিন সকালে সে জাইসনের জন্য তার বাড়ির সামনে একটা নৌকায় অপেক্ষা করছিল। বউ জাইসন আর পিকে ফলো করে তাদের পিছু করতে থাকে, আর এটা দেখে জাইসন পিকে বলে, ওই লোকটাকে যে করেই হোক এখান থেকে তাড়াও। এটা শুনে পি বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনাকে লোকটার সামনে এমনভাবে অভিনয় করতে হবে যেন আপনি খুব খারাপ মহিলা, তাহলে দেখবেন সে একাই এখান থেকে চলে গেছে। জাইসন জিজ্ঞাসা করে, সেটা কিভাবে? পি তখন বলে, উনি আমাদের দিকে তাকালেই আপনি আমাকে জোরে চড় মারবেন। কিন্তু জাইসন এটাতে রাজি হয় না। সে বলে, তুমি আমার বন্ধুর মতো, আমি তোমাকে মারতে পারবো না। কিন্তু পি তার এই আইডিয়াতে অনেক বেশি কনফিডেন্ট, তাই সে বারবার জাইসনকে তাকে চড় দিতে বলে। আর কোনো উপায় না পেয়ে জাইসনও তাকে চড় মেরে বসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বইটা দেখতে পায় না, কারণ সে তখন তার জুতা ঠিক করছিল। তাই পি তাকে আবারও চড় দিতে বলে, কিন্তু তাও বউ দেখতে পায় না। এভাবে বেশ কিছু চড় খাওয়ার পর পি বলে, আপনাকে বেশি জোরে চড় দিতে হবে যাতে সে বিষয়টা লক্ষ্য করে। এদিকে চড় খেয়ে পিয়ের অবস্থা নাজেহাল, কিন্তু তারপরেও বউ তাদের পিছু করা ছাড়ে না, আর তাদের পিছু করতে করতে সে চার্চে চলে আসে। জাইসন তখন বউকে বলে, আপনি যদি ভাগ্যে বিশ্বাস করেন তাহলে অপেক্ষা করুন, নিশ্চয়ই পরের জন্মে আমাকে পেয়ে যাবেন, কারণ এই জন্মে আমি আপনাকে বিয়ে করব না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরদিন ইংল্যান্ড থেকে ছেড়ে আসা সেই জাহাজ তাদের বন্দরে চলে আসে, আর স্টিল দিয়ে তৈরি কোনো জাহাজ পানিতে ভাসছে এটা দেখে গ্রামের সব মানুষ সেখানে জড়ো হয়ে যায়। আর সবার সাথে জাইসন আর বউ ছিল। জাইসন জাহাজের খুব কাছাকাছি গিয়ে সেটা দেখার চেষ্টা করলে এক ব্রিটিশ অফিসারের ধাক্কায় সে প্রায় নদীতে পড়ে যাচ্ছিল।
এটা দেখে বউ দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু সে বাঁচানোর আগেই অন্য একটা লোক জেসনকে বাঁচিয়ে নেয় আর বেচারা বউ নিজেই ব্যালেন্স হারিয়ে নদীতে পড়ে যায়। আর আমরা দেখতে পাই জেসনকে যে বাঁচিয়েছিল সে আসলে মিথ, আর বর্তমানে সে মিস্টার হান্টার নামের এক বড় বিজনেসম্যানের হয়ে কাজ করছে। জেসনকে বাঁচাতে গিয়ে মিথের হাত কেটে যায়, তাই তার হাত ব্যান্ডেজ করার জন্য জেসন তার কাপড় ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ছিঁড়তে পারছিল না। তখন পি এক টান দিয়েই সেটা ছিঁড়ে দেয়, আর এটা দেখে 2021 সালের মিথ বলে ওঠে, ড্যাম ফ্রিকিং কুল। মিথের মুখের শব্দগুলো শুনে জেসন একটু অবাক হয়, কারণ সেই শব্দগুলো ফাদারের দেওয়া সেই ডায়েরিতে পড়েছিল। অন্যদিকে পানি থেকে উঠে বউ দেখতে পাই জেসন মিথের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। এটা দেখে তার ভেতর থেকে জ্বলে যায়। মিথ তখন খেয়াল করে তার সেই অদ্ভুত পিস্তলটা মাটিতে পড়ে আছে। মিথ পিস্তলটা উঠাতে গেলে তখন বউ সেটা উঠিয়ে তার দিকে তাক করে আর বলে, তুমি কে, আর এখানে বন্দুক নিয়ে এসেছো কেন? তখন মিথ বলে, আমি মিস্টার হান্টারের কোম্পানিতে কাজ করি, আর তিনি খুশি হয়েই আমাকে এই বন্দুকটা উপহার দিয়েছেন। কিন্তু বউ কিছুতেই তার কথা বিশ্বাস করছিল না। তখন মিথ ইংরেজিতে কথা বলতে শুরু করে, আর এই সময়ে পুরো রাজ্যে শুধু জেসন একাই ইংরেজিতে কথা বলতে পারত। তাই বউ জেসনকে জিজ্ঞাসা করে, সে যা বলছে সেটা কি সঠিক? জেসন বলে হ্যাঁ, কিন্তু তাও বউ কিছুতেই মানতে রাজি হয় না। আর মিথকে সার্চ করে বউ তার পকেটে একটা সানগ্লাস আর একটা মোবাইল পায়। যেহেতু সেই সময়ে কেউ কখনো মোবাইল দেখেনি, এজন্য বউ মনে করে এটা হয়তো কোনো অস্ত্র। কিন্তু মিথের মুখে মোবাইলের কথা শুনে জেসন আবারও অবাক হয়ে যায়, কারণ সে ওই ডায়েরিতে এই শব্দটাও পেয়েছিল, এমনকি সেখানে একটা ছবিও আঁকা ছিল। বউ তখন বলে, আমি তোমার বিষয়টা নিয়ে মিস্টার হান্টারের সাথে কথা বলবো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমার এই বন্দুক আর মোবাইল ফোন আমার কাছে থাকবে। কিন্তু মিথ তার এই বন্দুকটা রেখে কিছুতেই যেতে চায় না, কিন্তু বউ সেখানে থাকা গার্ডদেরকে দিয়ে তাকে জোর করে পাঠিয়ে দেয়। গার্ডরা মিথকে নিয়ে যাওয়ার সময় জেসন ইংরেজিতে তাকে বলে, কালকে চার্চের সামনে এসো, আমি তোমার বন্দুকটা নিয়ে আসবো। তো পরদিন বন্দুকটা নেওয়ার জন্য জেসন আর পি বউয়ের বাড়িতে চলে আসে, আর তার মাকে কিছু উপহার দিয়ে বলে, আমার মা এগুলো আপনার জন্য পাঠিয়েছে। এটা বলেই সে তাকে একটা স্পেশাল আঙুরের জুস খেতে দেয়, কিন্তু আসলে এটা ছিল একটা মদ। তাই জুস খেয়ে বউয়ের মায়ের মাতলামো শুরু হয়ে যায়। আর এই সুযোগে জেসন বউয়ের ঘরে ঢুকে বন্দুকটা খুঁজতে শুরু করে, কিন্তু বউয়ের ড্রয়ার খুলতেই সেখানে নিজের ছবি দেখতে পায়। অন্যদিকে তখন বাইরে পি আর বউয়ের মা দুজনেই মাতাল হয়ে পাগলামি করছিল। এমন সময় বউ বাড়িতে আসলে সে পিকে দেখে জিজ্ঞাসা করে, তোমার মালিক কোথায়? তখন সবাই বউকে তার রুমের দিকে ইশারা করে। এদিকে জেসন বালিশের নিচে একটা বন্দুক খুঁজে পায়, আর বউ রুমে ঢুকতে সেটা তার দিকে তাক করে, কিন্তু বউ বলে, তুমি যেটা খুঁজছো এটা সেটা না, এটা আমার বন্দুক। আর জেসন তখন বন্দুকে থাকা নামটা দেখে বুঝতে পারে এটা আসলে এই বউয়ের। তখন সে বলে, মিথের বন্দুকটা তাকে ফিরিয়ে দিতে হবে। এরপর দৃশ্য পাল্টালে আমরা দেখতে পাই চার্চের মধ্যে জেসন, বউ আর মিথ কথা বলছে। জেসন মিথের সামনে সেই ডায়েরিগুলো এনে তাকে বলে, 2018 সাল থেকে টাইম ট্রাভেল করে আমাদের এখানে একজন এসেছিল, আর সে এই ডায়েরিতে ভবিষ্যৎ সম্পর্কে অনেকগুলো তথ্য লিখেছে, যেগুলোর সাথে তোমার অনেক মিল পাওয়া যায়। তাই সত্যি করে বলো তুমি কে? মিথ তখন বলতে শুরু করে, আমি নিজেও টাইম ট্রাভেল করেই এখানে এসেছি, কিন্তু আমি এসেছি 2021 সাল থেকে। আর এখানে আসার পর আমার ইংরেজি শুনে সবাই আমাকে মিস্টার হান্টারের কাছে দেখা করতে বলে, আর তখন থেকে গত 3 বছর ধরে আমি তার কোম্পানিতেই চাকরি করছি। আর এই বন্দুকটা দিয়ে সূর্যগ্রহণের দিন গুলি করার কারণেই আমি এখানে পৌঁছেছি। তাই আমার মনে হয় আমার এখান থেকে ফিরে যেতে হলে আবারও কোনো সূর্যগ্রহণের দিনই গুলি করতে হবে। এজন্য আমি বন্দুকটা সবসময় আমার সাথে নিয়ে চলি। মিথের কথা শুনে জেসন বলে, সূর্যগ্রহণের ব্যাপারে ফাদার অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবে। আর তখন তারা তিনজন ফাদারের সাথে দেখা করতে আসে। ফাদার বলে, এরপরে সূর্যগ্রহণ হবে ঠিক 2 মাস পর। এটা শুনে মিথ খুশিতে ফাদারকে অনেক ধন্যবাদ জানায়। ফাদার আরও বলে, সূর্যগ্রহণ অনেক অল্প সময়ের জন্য হবে, কিন্তু এরপরে সূর্যগ্রহণ কবে হবে সেটা বলা অসম্ভব। জেসন তখন ফাদারকে বলে, ভালোই হয়েছে, আমরা 2 মাস সময় পাবো, কারণ মিথের মাধ্যমে ডায়েরিটা পড়িয়ে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যাবে। ঠিক তখনই ফাদার জেসনের থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলে, ভবিষ্যৎ সম্পর্কে জানার অধিকার আমাদের নেই, তাই সেই ব্যাপারে না জানাই ভালো। এটা বলে সে ডায়েরিগুলোকে উঠিয়ে রাখে। এরপর আমরা দেখতে পাই রাজার সেক্রেটারির সাথে জেসনের বাবা আর বউ দেখা করতে এসেছে। জেসনের বাবা সেক্রেটারিকে বলে, আপনি রাজাকে বোঝান এই জাহাজটা কেনার জন্য, কারণ এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সেক্রেটারি বাকি লোকদেরকে নিয়ে রাজার কাছে যায় জাহাজ কেনার প্রস্তাব নিয়ে, কিন্তু রাজা বলে এটা অসম্ভব। স্টিলের তৈরি জাহাজ পানিতে কখনোই ভাসতে পারে না। তার কথা শুনে মিস্টার হান্টার অনেক রেগে যায়, আর সে বলে, ঠিক আছে, আমি জাহাজটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু বউ তখন তাকে শান্ত হতে বলে, আর বলে, আমি স্টিলের একটা ছোট্ট মডেলের জাহাজ তৈরি করে রাজাকে দেখাবো, আর এটা যদি পানিতে ভাসে তাহলে তিনি বিশ্বাস করবে। আর এতে মিস্টার হান্টার রাজি হয়। এরপর থেকে শুরু হয় সেই ছোট্ট জাহাজ তৈরির কাজ, আর এই কাজে তাকে জেসন আর মিথও সাহায্য করছিল। কিন্তু মিথ আর জেসনকে একসাথে দেখলেই বউয়ের হিংসে হতো, আর এটা মিথ বুঝতে পারে। তাই সে একদিন বউকে বলে, তুমি চিন্তা করো না, আমি 2 মাস পরেই আমার নিজের সময় ফিরে যাব। এটা বলে সে বউকে তার সানগ্লাসটা উপহার দেয়, আর বলে,
সবসময় স্টাইলের সাথে থাকবে। এরপর থেকে মিথ বউকে বিভিন্ন টিপস দিতে শুরু করে কিভাবে সে জেসনকে পটাতে পারে, কিন্তু এমন অনেক আইডিয়া চেষ্টা করার পরেও কোনো কিছুই কাজ হচ্ছিল না। আসলে বউ সব আইডিয়াগুলো কাজে লাগাতে গিয়ে গোলমাল করে ফেলছিল। তখন অবশেষে মিথ তাকে বলে, ঠিক আছে, তুমি কিছুদিনের জন্য জেসনের সাথে একদমই কথা বলবে না, তাকে ইগনোর করে যাও। আর বউ তেমনটাই করে। একদিন জেসন তাদের জন্য খাবার নিয়ে আসে। তখন বউ তাকে শুনিয়ে বলে, আমি আজকে আমার এক মেয়ে বান্ধবীর সাথে ডিনারে যাচ্ছি। কিন্তু জেসন তার এই কথায় কোনো রিয়াকশনই করে না। উল্টো মিতের হাত নোংরা থাকায় সে মিতকে নিজের হাতেই খাইয়ে দেয়। আর এটা দেখে বউয়ের মাথায় কাজ করছিল না। যাই হোক, এভাবেই একদিন জাহাজ বানানোর কাজ শেষ হয়ে যায়। আর সেটা পরীক্ষা করার জন্য চালু করা হলে হঠাৎ করে সেটা ব্লাস্ট হয়ে যায়। বউ সবাইকে নিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। আর সেখান থেকে উঠে তাদের দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা ঠিক আছো তো? কিন্তু মিত খেয়াল করে জাহাজের একটা অংশ বউয়ের পেছনে ঢুকে গেছে। এটা দেখে মিত সেখানেই জ্ঞান হারায়। রাতে ডাক্তার ডেকে আনা হয় বউয়ের চিকিৎসার জন্য। ডাক্তার যখন বউয়ের ক্ষতস্থানে সেলাই করছিল তখন বউ মিতকে বলে, আমার দুর্ঘটনা হলেও আমি খুশি, কারণ বিপদটা আমার উপর দিয়ে গেছে, জেসনের কিছুই হয়নি। আর তার এই কথাগুলো আড়াল থেকে জেসন শুনে ফেলে। সে বুঝতে পারে আসলে বউ তাকে কতটা ভালোবাসে। তাই সে বউয়ের সামনে সে তাকে মিষ্টি করে জিজ্ঞাসা করে, তুমি কি এখন ভালো বোধ করছো? এটা শুনে বউয়ের মনে তো লাড্ডু ফুটে যায়। তো পরদিন কাজ করার সময় সে ইচ্ছে করে নিজের হাতে আঘাত করে। আর তখনই জেসন দৌড়ে তার কাছে আসে। বউ তখন একটা ফুল দিয়ে তার দিকে এগিয়ে বলে, এটা হচ্ছে রেড লিলি। আর আগের দিনের মানুষ বলতো এটা নাকি অপরিসীম ভালোবাসার নিদর্শন। জেসন কিছু না বলে মুচকি হেসে ফুলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দিন তারা দুজন একসাথে একই নৌকায় করে কাজে আসে। আসলে দেখে বোঝাই যাচ্ছিল তাদের দুজনের মধ্যে এখন সম্পর্কটা গাঢ় হতে শুরু করেছে। আর কাজের এক ফাঁকে বউ মিতকে বলে, আমি প্রথম দেখা থেকে জেসনকে বিয়ে করতে চাই। কিন্তু মিত তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে শিওর হলে যে জেসনই তোমার জন্য সঠিক মেয়ে? বউ তখন বলে, আমি গত 10 বছর ধরে তাকে স্বপ্ন দেখেছি। আর জেসন আড়াল থেকে তাদের এই কথাটা শুনে ফেলে। রাতে বউ আর দেরি না করে জেসনকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। কিন্তু জেসন বলে, আমি দেখতে যদি তোমার স্বপ্নের ওই মেয়েটার মতো না হতাম তাহলে নিশ্চয়ই তুমি আমাকে বিয়ে করতে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বউয়ের মনটা ভেঙে যায়। কিন্তু তারপরেও সে ওই স্টিলের জাহাজ তৈরি করে রাজাকে দেখায়। কিন্তু তারপরেও রাজা জাহাজটা কিনতে চায় না। উল্টো সে বলে, এখন যদি আমাদের বউই জাহাজ বানাতে পারে তাহলে আমরা টাকা দিয়ে কেন জাহাজ কিনতে যাব? এদিকে রাতে বউ জেসনের কথা চিন্তা করে একা নৌকায় বসেছিল। তখন সে খেয়াল করে রাজার প্রহরীরা ব্রিটিশ ফ্যাক্টরি থেকে কিছু বক্স তাদের নৌকায় তুলে নিচ্ছে। এটা দেখে বউয়ের মনে প্রশ্ন আসে, যদি তারা জাহাজ না কিনে তাহলে ভবিষ্যতে কি হতে চলেছে? তাই সে সোজা জেসনের কাছে আসে আর তাকে বলে, আমাদের ওই ডায়েরিটা পড়ে দেখতে হবে, তাহলে আমরা আসল ভবিষ্যৎ জানতে পারবো, আমাদের সাথে আসলে কি হতে যাচ্ছে সেটাই জানতে পারবো। তাই প্ল্যান মতো তারা দুইজনেই চার্চে চলে আসে। কিন্তু সেখানে এসে লকার খুলতে দেখে ভেতর থেকে ডায়েরি গায়েব। তখনই তারা সেখান থেকে মুখোশ পরা একটা লোককে যেতে দেখে। অনেক চেষ্টা করার পর বউ লোকটাকে ধরে ফেলে। আর তারা দেখে এটা আসলে মিথ ছিল। সে কালো কাপড়ে মুখ ঢেকে ডায়েরি চুরি করতে এসেছে। বউ যখন জিজ্ঞাসা করে মিথ কেন ডায়েরি চুরি করতে এখানে এসেছে, সে তখন বলে, মিস্টার হান্টার আমাকে রাগ করে বলেছে তোমাদের রাজা জাহাজটা কিনবে না, তাই এবার আমি এটা তোমাদের শত্রু ভিয়েতনামকে বিক্রি করে দেব। আর তাই আমি ডায়েরি থেকে দেখতে এসেছি এরপর আমাদের সাথে কি হতে যাচ্ছে। তখনই জেসন আর বউ বুঝতে পারে তারা এখানে যে উদ্দেশ্যে এসেছে মিতও সেই একই উদ্দেশ্যে এসেছে। মিত তখন ডায়েরিটা বের করে পড়তে শুরু করে। আর সেখানে লেখা ছিল, ইংল্যান্ডের রাজা একটা স্টিলের জাহাজ থাইল্যান্ডে পাঠায়, কিন্তু থাইল্যান্ডের রাজা এটা কিনতে রাজি হয় না, তাই তারা জাহাজটা ভিয়েতনামের কাছে বিক্রি করে দেয়। আর এর অপরাধে রাজা মিস্টার হান্টারকে এখান থেকে বের করে দেয়। আর ঠিক তখনই বাইরে বিশাল বজ্রপাত হয়। ভয়ে জেসন বউকে জড়িয়ে ধরে, কিন্তু এই সুযোগে মিত ডায়েরির কয়েকটা পেজ ছিঁড়ে নিজের কাছে রেখে দেয়। রাতে বউ তার সেই জাদুকরি আঙ্কেলকে নিয়ে রাজার স্টোররুমে ঢুকে পড়ে, যেখানে গত রাতের আনা ব্রিটিশ ফ্যাক্টরির বক্সগুলো রাখা হয়েছিল। আর সেখানকার একটা বক্সে তারা দেখতে পায় তার ভিতর রাখা হয়েছে অনেক অস্ত্র। আর স্টোররুমে এরকম আরো অনেকগুলো বক্স রাখা ছিল। তারা বুঝতে পারে নিশ্চয়ই মিস্টার হান্টার আর রাজা এক হয়ে কোনো বিশাল পরিকল্পনা করছে। অন্যদিকে মিত যখন লুকিয়ে মিস্টার হান্টারের কথা শুনছিল তখন সে ধরা পড়ে যায়। আর মিত তখন বলে, আমি টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে এসেছি। এটা বলে সে তার কাছে থাকা পিস্তলটা দেখায়। আর সে মিস্টার হান্টারকে বলে, যদি আপনি রাজার পাতা ফাঁদে পা দেন তাহলে আপনাকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু মিস্টার হান্টার বলে, রাজা আমাকে কথা দিয়েছে যদি তার কথা মতো কাজ করি তাহলে সে আমাকে তার রাজ্যের বাণিজ্য মন্ত্রী বানাবে। আর এটা বলে মিস্টার হান্টার মিতকে সেখানে আটকে রেখে চলে যায়। পরদিন বউ এসে মিতকে সেখান থেকে উদ্ধার করে। মিত তখন বলে, ডায়েরির বেশ কিছু পৃষ্ঠা আমি ছিঁড়ে রেখেছি, আর ওই পৃষ্ঠা
লেখাগুলোতে লেখা ছিল মিস্টার হান্টার জাহাজটা ভিয়েতনামের কাছে বিক্রি করে দেওয়ার পর ভিয়েতনাম সবার আগে আমাদের গ্রামটাকে আক্রমণ করবে। এরপর ধীরে ধীরে তারা পুরো থাইল্যান্ডকে আক্রমণ করে নেবে আর তারা ওই জাহাজের মাধ্যমে ভারী অস্ত্র দিয়ে আমাদের উপর আক্রমণ করবে। আর এই সবকিছু আজকেই ঘটবে। এটা শুনে বউ দৌড়ে জাহাজ ঘাটে চলে আসে আর সেখানেই সে দেখতে পাই সত্যি সত্যি জাহাজে কামান আর গোলাবারুদ উঠানো হচ্ছে। অন্যদিকে জাইসন আসে মিতের সাথে দেখা করতে, কারণ আজকের দিনটাই ছিল সেই সূর্যগ্রহণ। তার মানে আজকেই মিত এখান থেকে ফিরে যাবে। তাই যাওয়ার আগে জাইসন মিতকে কিছু উপহার দিতে চাচ্ছিল। মিত জাইসনকে বলে আজকের দিনেই আমাদের গ্রামে যুদ্ধ হতে যাচ্ছে। এরপর সে সবকিছুই জাইসনকে খুলে বলে। সবটা শুনে জাইসন বলে আমার বাবা রাজার সাথে পাশের গ্রামে গেছে আর তাদেরকে দ্রুত এই ব্যাপারে জানাতে হবে। এটা বলে সেখান থেকে দৌড়ে চলে যায় আর পি তখন মিতের হাতে একটা ছবি দেয়। তারা চলে গেলে মিত সেটা খুলে দেখে সেখানে তাদের তিনজনের একটা ছবি আঁকা রয়েছে আর লেখা ছিল ভবিষ্যৎ পৃথিবীর জন্য শুভকামনা থাকলো, ইতি তোমার বন্ধু জাইসন। অন্যদিকে তখন বোধ জাহাজঘাটে লুকিয়ে যা কিছু হচ্ছিল তার উপর নজর রাখছিল আর তখনই সেখানে একজন প্রহরী এসে তার উপর মূত্র বিসর্জন করে দেয়। বউ তাকে মেরে তার ইউনিফর্ম কেড়ে নেয়। ততক্ষণে জাইসনও ঘাটে চলে এসেছে। সে মিস্টার হান্টারকে বলে তোমাদের পরিকল্পনা আমরা জেনে গেছি, তাই এইসব কিছু এখনই বন্ধ করো। মিস্টার হান্টার তখন বলে জাহাজে গোলাবারুদ উঠানোর কারণ হলো ক্যাপ্টেনের আজকে জন্মদিন, তাই তারা মাঝ নদীতে গিয়ে কামানের মাধ্যমে জন্মদিন পালন করবে। আর ঠিক তখনই মিত সেখানে এসে মিস্টার হান্টারকে বস্তায় করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রহরীদের কাছে ধরা পড়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জাহাজে মিত আর জাইসনকে বেঁধে রাখা হয়েছে। অন্যদিকে বউ তখন জাহাজের বাকি ক্রুদের সাথে মিশে লুকিয়েছিল। মাঝ নদীতে আসার পর হান্টার বলে হ্যাঁ এখানে তোমরা ক্যাপ্টেনের জন্মদিন পালন করতে পারো, কিন্তু তখন রাজার প্রহরীদের নির্দেশে গোলাবারুদগুলো গ্রামের দিকে তাক করা হয়। এটা দেখে মিস্টার হান্টার জিজ্ঞাসা করে কামান তো আকাশের দিকে চালানোর কথা ছিল, তোমরা এগুলো গ্রামের দিকে কেন তাক করছো? কিন্তু তখন সেনাপতি আর তার প্রহরীরা মিস্টার হান্টার আর তার লোকদেরকে আটক করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজার সেক্রেটারি ভিয়েতনামের মন্ত্রীর সাথে বসে ড্রিঙ্কস করছে। তার মানে সেই সব কিছুর জন্য দায়ী। সে চুপি চুপি ভিয়েতনামের সাথে হাত মিলিয়েছে আর জাহাজটাকে না কেনার জন্য সে রাজাকে কুমন্ত্রণা দিয়েছিল। অন্যদিকে যখন গ্রামের দিকে কামান তাক করে গোলা ছোড়া হবে ঠিক তখনই বয়সে কামানের মুখ আকাশের দিকে তাক করে দেয় আর ওপর থেকে গোলাটা জাহাজের পাশেই পড়ে ব্লাস্ট হয় আর তাদের জাহাজ প্রচণ্ডভাবে তুলতে শুরু করে। আর এরপরে ভিয়েতনামের ছদ্মবেশী সৈনিকেরা কি করবে কিছুক্ষণ বুঝে উঠতে পারছিল না। আর এই সুযোগে বোধ জাইসন আর মিথের বাঁধন খুলে দেয় আর ঠিক তখনই ভিয়েতনামের সেনাপতি বোয়ার মিথকে মেরে আহত করে। সেনাপতি আবারও গ্রামের দিকে তাক করে কামান চালাতে যাচ্ছিল আর ঠিক তখনই মিথ তার মোবাইল ছুড়ে মেরে তার মার্শালটা পানিতে ফেলে দেয়। এতে রেগে গিয়ে সে মিথকে গুলি করতে যাচ্ছিল আর ঠিক তখনই সূর্যগ্রহণ শুরু হয় আর মিথের বন্দুকটা আবারও জলজল করতে থাকে। সাথে সাথে জাইসন সেখানে এসে মিথের বন্দুকটা নিয়ে সেনাপতিকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু মিথ বারবার তাকে নিষেধ করছিল গুলি না চালাতে, কারণ সে গুলি করলে টাইম ট্রাভেল করে অন্য সময়ে চলে যাবে। আর ঠিক তখনই বউ তার পিছনে এসে বলে আমিও তোমার সাথে যাব। এটা বলে সে গুলি চালিয়ে দেয়। সাথে সাথে সেনাপতির গায়ে গুলি লাগে আর পিস্তলের বিপরীতমুখী ধাক্কার কারণে তারা দুজনেই গিয়ে পানিতে পড়ে। জাইসন দেখে সে প্রায় 100 বছর পেছনে চলে এসেছে, অর্থাৎ 1670 খ্রিস্টাব্দে। আর এখানেই তার নাম লেডি কারাগেট। সে টেবিলের উপর তার সেই স্পেশাল ডায়েরিটা দেখতে পায়। আমরা বুঝতে পারি ও এতদিন স্বপ্নে যেই মেয়েটাকে দেখতো সে আসলেই লেডি কারাগেট। আর প্রায় 100 বছর পর তার আবারও পুনর্জন্ম হয়, যার নাম জাইসন। চার্চের ফাদার যে ডায়েরিগুলো পেয়েছিল সেটা আসলে লিখেছিল এই লেডি কারাগেট। তার মানে জাইসন নিজেই এই গল্পটা লিখেছিল। এরপর আবার আমরা বর্তমানে চলে আসি। মিথ দেখতে পাই জাইসনকে পানি থেকে ওঠানোর পরেও সে শ্বাস নিচ্ছে না, তাই তাকে মুখ দিয়ে শ্বাস দিতে গেলে বউ তাকে সরিয়ে দিয়ে নিজেই তার মুখে শ্বাস দেয়। আর একটু পর জাইসনের জ্ঞান ফিরে আসলে সে কাঁদতে থাকে, কারণ সে মাত্র অল্প সময়ের জন্য তার আগের জন্ম থেকে ঘুরে এসেছে। অন্যদিকে রাজার কাছে তখন তার সেক্রেটারি আর ভিয়েতনামের মন্ত্রী ধরা পড়ে যায়। অন্যদিকে তখন বইয়ের সেই জাদুকরী আঙ্কেল সেই স্পেশাল বইটা নিয়ে জাদু করছিল আর সে তাদের গ্রামের আসল অপরাধীকে তার জাদুর মাধ্যমে মেরে ফেলার চেষ্টা করছিল। তখন আমরা দেখতে পাই রাজার সেক্রেটারি হার্ট অ্যাটাক করে মারা যায়। সবশেষে বউ মিতের কাছে এসে ক্ষমা চায় আর বলে আমরা তোমার পিস্তলটা পানিতে হারিয়ে ফেলেছি, এবার হয়তো তুমি আর কখনো তোমার নিজের সময় ফিরে যেতে পারবে না। মিত এটা শুনে বলে পিস্তলটা আমার থেকে বেশি তোমাদের প্রয়োজন ছিল, আর তাই হয়তো উপরওয়ালা আমাকে পিস্তলটা দিয়ে তোমাদের জন্যই পাঠিয়েছিল। এরপর চার্চের ফাদার জাইসনকে ডায়েরিগুলো দিয়ে বলে আমি জানি এগুলো তোমরা গোপনে পড়েছো, আর আমি এটাও জেনেছি যে এই ডায়েরিগুলো আসলে তোমারই। কিন্তু জাইসন তখন ডায়েরিগুলো ফেরত না নিয়ে বলে এগুলো আমার আর প্রয়োজন নেই, এখন আমি বর্তমান সময় নিয়েই লিখতে চাই। এরপর মিস্টার হান্টারকে তাদের এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। সে মিতের জন্য উপহার হিসেবে একটা টুপি আর একটা বন্দুক রেখে যায়। মিত টুপিটা পরে নেয়। সে বাইরে আসতেই একজন কেয়ারটেকার তার সামনে একটা বক্স নিয়ে আসে।
বক্সটা খুলতে মিত বুঝতে পারে আসলে এটা সেই বক্সটা যেটাতে তার দাদা বন্দুকটা রাখতো। আর তখন সে বুঝতে পারে আসলে পুরো ঘটনাটা আরও বেশি জটিল। সে নিজেই আসলে তার দাদা, আর এটা তার প্রথম জন্ম। আর তার সামনে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার মেয়েটা আসলে তার ভবিষ্যৎ স্ত্রী। এরপর আমরা দেখতে পাই জেসন ঘুম থেকে উঠে জানালার পাশে আসলে দেখতে পাই বউ চলে যাচ্ছে। আর এটা দেখে সে দৌড়ে তার বাবা মার কাছে আসলে জানতে পারে বউ আবার এসেছিল তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, কিন্তু তার বাবা মা এবার তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর এটা শুনে জেসন দৌড়ে তাদের বাড়ির ঘাটে আসে, কিন্তু সেখানে সে আর বউকে দেখতে পায় না। এমন সময় সে খেয়াল করে দুজন মহিলা নৌকা নিয়ে আসছে আর তাদের কাছে সাহায্য চায়। সে তাদের নৌকা নিয়ে বইয়ের পিছু করতে থাকে। জেসন বইয়ের সামনে এসে বলে, আমি তোমার সাথে আগের জন্মে লেডি কারাগেট হয়েছিলাম আর এই জন্মে থাকতে চাই জেসন হয়ে। বউ তখন বলে, তোমাকে দেখার পর থেকে আমি আর কখনো লেডি কারাগেটকে স্বপ্নে দেখিনি, আর তাই আমার শুধুমাত্র জেসনকেই চাই যে আমার এই জন্মের সঙ্গী হবে। এরপর আমরা দেখতে পাই গল্পের শেষ মুহূর্তে বউ আর তার সেই চাচা জেসন আর লেডি কারাগেটের সব ডায়েরিগুলো একটা বক্সে করে একটা জায়গায় মাটির নিচে পুঁতে রাখতে এসেছে। বউ বলে, গত জন্মে আমি নিজের হাতে এই ডায়েরিগুলো এখানে পুঁতে রেখেছিলাম। আর তখন তার আঙ্কেল বলে, আমিও স্বপ্নে দেখেছি কেউ একজন আমাকে এগুলো এখানে পুঁতে রাখতে বলেছে। এরপর আমরা দেখতে পাই 2022 সালে পুতান নামের একটা মেয়ে তার বাগানে গাছ লাগানোর জন্য মাটি খুঁড়তে গিয়ে সেই বক্সগুলো খুঁজে পায়। আর এখানেই আমাদের গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।